হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো কি ভয় লাগছে? সামনে যেহেতু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ভয় লাগছে? আর যদি হয় সাবজেক্টটা ভৌতবিজ্ঞান, তাহলে কি ভয় লাগছে? তো আজকে চলে এসেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বেসড যে সমস্ত অধ্যায় ভিত্তিক তোমাদের পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আমি চলে এসেছি। তো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান নিয়ে বেশ কয়েকটা ধাপে আলোচনা করার আছে। দেখো, বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকম তোমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা হয়। বর্তমানে যেই কতগুলো স্কুলে, প্রায় পশ্চিমবঙ্গে 90 to 95% স্কুলে যেই অধ্যায়ের পরীক্ষা হয়, সেই অধ্যায়গুলো একটু বলে নিই। প্রথমে আছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তারপরে তোমরা পাবে হচ্ছে রাসায়নিক গণনা, তারপরে তোমরা পাচ্ছ তাপের ঘটনাসমূহ, তারপরে তোমরা পাচ্ছ আলোর পরে পাচ্ছ পর্যায় সারণী। তো এই কটা অধ্যায় মিলে ম্যাক্সিমাম স্কুলে পরীক্ষা হবে। আমি একের পর এক অধ্যায়ে আমি তোমাদের সাজেশনটা বিস্তারিতভাবে বলে দিচ্ছি, কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। প্রথমত কথা বলে রাখি সাজেশন দেওয়ার আগে, যে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক এই সমস্ত সাবজেক্টের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন হয় না। সুতরাং তবুও আমি থাম্বনেলে অবশ্যই দিয়েছি 100% কমন, কিন্তু এখান থেকে তোমরা দেখে গেলে প্রচুর কমন তোমরা পাবে, এইটুকুনি কিন্তু আমি আশা রাখি বা আমি আশাবাদী। তো আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ে 1 মার্কের জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে। তো 1 মার্কের জন্য আমরা দেখব কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তাহলে কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু বেশি ভালোভাবে লক্ষ্য করবে, শর্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটির নাম কি। আমরা যে সমস্ত স্তর দেখেছি, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই সমস্ত স্ফিয়ারগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে শর্টের জন্য। বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে তোমরা এগুলো। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের কোন গ্রিনহাউস গ্যাসের প্রভাব সর্বাধিক? বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্রিনহাউস গ্যাসের প্রভাব সর্বাধিক? ইউভি রশ্মি সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে বিয়োজিত করে? আবারও বলি, ইউভি রশ্মি থেকে নির্গত বা ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত, ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, এর প্রভাবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন গ্যাসটি বা কোন পরমাণুটি ওজোন গ্যাসকে বিয়োজিত করে? আচ্ছা, পরের প্রশ্ন তোমাদের থাকবে স্থিতিশীল উন্নয়নের ধারণা বলতে কি বোঝো। 1 মার্কের জন্যই বলছি এগুলো। কার্বনবিহীন বা কার্বনবিহীন একটি পরমাণুর নাম বা একটা জ্বালানির নাম লেখো। কার্বনবিহীন একটি জ্বালানির নাম লেখো। জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও। আচ্ছা, এরপরে আমরা আবার দেখব সুইট গ্যাস কাকে বলে। আচ্ছা, পাওয়ার অ্যালকোহল কাকে বলে? পুনর্বিকরণযোগ্য শক্তির দুটি উৎসের নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। বায়োগ্যাসের 3টি ব্যবহার লেখো। যদিও এটা 1 মার্কের কোয়েশ্চেনের জন্য বায়োগ্যাসের একটি ব্যবহার লিখলেই তোমাদের হয়ে যাবে। কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 বা অনেক স্কুলে 3 লাখ, এর অর্থ কী? আচ্ছা, নাইট্রোজেন ঘটিত একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। ডিজেল, পেট্রোল, কেরোসিনের মধ্যে কার তাপন মূল্য সবথেকে বেশি? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকার মতো প্রশ্ন। আচ্ছা, 2 মার্কের ক্ষেত্রে আমরা কি দেখব? গ্রিন হাউস এফেক্ট কি, অথবা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়নের দুটি পার্থক্য, স্থিতিশীল উন্নয়নের দুটি লক্ষ্য লেখো। স্থিতিশীল উন্নয়নের দুটি লক্ষ্য: সৌরশক্তির দুটি ব্যবহার, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা, মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলে কেন, অর্থাৎ মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলবে কেন? ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ লেখো। বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় লেখো। বায়োফুয়েল কি, একটি ব্যবহার লেখো। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝি? আচ্ছা, বায়োমাস বা জৈব ভর কি? পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা 2 মার্কের জন্য দেখে যাবে। আচ্ছা, এরপর আসছে গ্যাসের আচরণ অধ্যায়। গ্যাসের আচরণ অধ্যায়ে 1 মার্কের যে সমস্ত প্রশ্ন তোমরা দেখবে সেগুলো হচ্ছে: চাপের এসআই একক কী? বয়েলের সূত্রের ধ্রুবক কোনগুলি? প্রমাণ চাপের মান কত? আচ্ছা, এই গ্যাসের
ধারণা যেটা বা গ্যাসের আচরণ যেই তোমাদের অধ্যায়টা আছে, এখান থেকে কিন্তু প্রচুর ভালো ভালো প্রশ্ন আসবে, আর যে সমস্ত প্রশ্ন আসার মতো সেই সমস্ত প্রশ্নই তোমাদেরকে বলা হচ্ছে। এসটিপিতে মোলার গ্যাসের আয়তন কত, তারপরে তোমরা দেখতে পারবে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপের যন্ত্রের নাম কি 1 মার্কের, স্থির চাপে কত ডিগ্রি উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে আদর্শ গ্যাসের আয়তন 0 হয়, খুব ভালো প্রশ্ন। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত, এটাও খুব ভালো প্রশ্ন। জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে কত, চার্লসের সূত্রের ধ্রুবক কোনগুলি, সিজিএস পদ্ধতিতে চাপের একক কি, এই সমস্ত প্রশ্ন কিন্তু বারংবার পরীক্ষায় বিভিন্ন 1 নাম্বার এমসিকিউ অথবা এসিকিউ টাইপসে কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, -100 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে এর মান কত, অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো, 1 মার্কের জন্য অনেক এসিকিউতে থাকে। চার্লস ও বয়েলের সূত্রে কোন রাশিটি উভয় ক্ষেত্রেই ধ্রুবক, অর্থাৎ চার্লসের সূত্রেও যে রাশিটি ধ্রুবক আবার বয়েলের ক্ষেত্রেও যে রাশিটি ধ্রুবক, এমন কোন রাশি যেই রাশিটা উভয় ক্ষেত্রেই ধ্রুবক হচ্ছে। 2 মার্কের জন্য আমরা কি দেখব গ্যাসের আচরণ থেকে, আমরা দেখব গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো। বিভৎস কমন, প্রত্যেকবার তোমাদের কিন্তু নানাবিধভাবে এই প্রশ্নটা আসেই। আচ্ছা, গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো, বিভৎস 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 ভালো প্রশ্ন এটা। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার যে ধারণা আমরা পাই সেটি ব্যাখ্যা করো, এটাও খুব ভালো প্রশ্ন। কোন প্রশ্নটা রাখবে কোন প্রশ্নটা পড়বে, সব প্রশ্নই ভালো। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্র, আমার আর বলার কোনো জায়গা নেই যে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলা হয় এবং কেন বলা হয়, এটাও পর পর আসছে ভালো প্রশ্ন, যত আমি প্রশ্ন বলছি পর পর ভালো প্রশ্ন আসছে। আচ্ছা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো, আরও ভালো প্রশ্ন। বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আরও ভালো প্রশ্ন। যত আমরা এগোচ্ছি তত ভালো প্রশ্নের দিকে যাচ্ছি। চার্লসের সূত্র থেকে প্রমাণ করো কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতায় সমানুপাতিক হয়, এটাও খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভেতরের চাপ এবং আয়তন দুটোই একসাথে বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? এটি একটি এমন প্রশ্ন যে প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকমভাবে দিয়ে দেয়, যেমন এটা বেলুনের ক্ষেত্রেও থাকতে পারে এই জিনিসটা, যে এটা ফুটবলের ক্ষেত্রে আছে। আচ্ছা, তারপরে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে 3টি পার্থক্য লেখো, খুবই ভালো প্রশ্ন। আবার একটা প্রশ্ন আসছে সেই ফুটবলের মতনই, যে বেলুনে ফু দিলে চাপ ও আয়তন একই সঙ্গে বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হলো, যুক্তি দিয়ে প্রমাণ করো। এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে রাসায়নিক গণনা থেকে। রাসায়নিক গণনা তোমাদের একটা অধ্যায় যেখানে বেশিরভাগটাই অঙ্ক রিলেটেড থাকে, ভৌতবিজ্ঞানের রসায়নে যে সমস্ত অঙ্কগুলো থাকে সেখানে কিন্তু এগুলো থাকে। আচ্ছা, প্রথম প্রশ্ন 1 মার্কের জন্য আমরা কি দেখতে পারি এখান থেকে, 1 মার্ক খুব একটা বেশি আসে না, এমসিকিউ এসিকিউতে সামান্য পরিমাণে থাকতে পারে। 1 মার্কে আমরা দেখব এসটিপিতে 0.1 মোল গ্যাসের আয়তন কত। আচ্ছা, এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন কত। এই এসটিপির আয়তনগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করে গেলে আমার মনে হয় খুব ভালো হয়। এসটিপিতে 11.2 লিটার অক্সিজেনের আয়তন কত, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, প্রচুরবার পরীক্ষায় দিয়েছে। আচ্ছা, 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এসটিপিতে তার আয়তন কত। 6 গ্রাম কার্বনের দহনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো কিন্তু প্রচুরবার পরীক্ষায় কিন্তু আসে। যদিও অনেক প্রশ্ন আসার মতো, কিন্তু অত প্রশ্ন তো বলা সম্ভব না 1 মার্কের জন্য, কিন্তু এই যে 5টা প্রশ্ন শর্টে বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রত্যেকবারই আসে। 3 মার্ক থাকবে আমাদের এই রাসায়নিক গণনা থেকে, যেই মার্ক থাকবে সে 3 মার্ক। 3 মার্কের বেশ কয়েকটা অঙ্ক যেগুলো আছে সেগুলো এরকম, যে ফেরাস অক্সাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন গ্যাস থেকে কত গ্রাম ফেরাস অক্সাইড প্রয়োজন। অর্থাৎ আবারও প্রশ্নটা বলি, যে ফেরাস অক্সাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন গ্যাস পেতে কত গ্রাম ফেরাস অক্সাইডের প্রয়োজন। এক্ষেত্রে তোমাদের সংকেতগুলো কিন্তু দেওয়া থাকবে, যেমন ফেরাস Fe এর মান হচ্ছে 56, S এর মান হচ্ছে 32 এবং
এইচ এর মান হচ্ছে এখানে 1। এই মানগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকবে। আচ্ছা, 63 গ্রাম লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? আচ্ছা, তারপরে আবার একটা কোয়েশ্চেন, 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? আচ্ছা, পরের প্রশ্ন, কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে উৎপন্ন O2, যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেই উৎপন্ন O2 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে জারিত করতে গেলে কতটুকুনি জলে পরিণত হবে? আচ্ছা, পরের প্রশ্ন, 10 গ্রাম CaCO3 এর HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন করবে এবং এসটিপিতে তার মান কত? এই সমস্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আচ্ছা, 14 গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। তাহলে কি বললাম যে 14 গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, মানে কার সাথে বিক্রিয়া করে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাপের ঘটনাসমূহ তারপরের অধ্যায়। তাপের ঘটনাসমূহের মধ্যে আমি 1 মার্কে আর ঢুকছি না, 2 মার্কে চলে যাচ্ছি সরাসরি। তাপের ঘটনাসমূহ তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো সেইখান থেকে থাকে যে প্রশ্নগুলো, নিঃসন্দেহে সেটা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? 2 নাম্বার, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। আচ্ছা, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর এসআই একক কী? ঢালাইয়ের সময় লোহার রড ব্যবহৃত হয় কেন? ভালো প্রশ্ন। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। খুবই দারুণ প্রশ্ন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। শীতকালে পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে আরামদায়ক হয় কেন? আচ্ছা, একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত কত হবে? পরের প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে, গ্যাসের নেই কেন? বা প্রশ্নটা এরকমও দেয় যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে কিন্তু তাপের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, তাপের না, গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই কেন? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আসছে বা পরের অধ্যায় আসছে আলো। দেখো, আলো থেকে তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে এই বছর। তো আলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা দেখব খুব ভালো করে 1 মার্কের জন্য, সেটা হচ্ছে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত? বর্ণালী কাকে বলে? বর্ণালী কয় প্রকার ও কি কি? আলোর বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। গোলীয় দর্পণের সংখ্যা গোলীয় দর্পণের ফোকাসের সংখ্যা কয়টি? উত্তল দর্পণের ব্যবহার লেখো। অবতল ও উত্তল দর্পণে লেন্সের চশমা ব্যবহৃত করা হয় কেন? বা অবতল এবং উত্তল দর্পণ লেন্সের চশমা ব্যবহার করা হয় কেন? অবতল দর্পণ এবং উত্তল দর্পণ লেন্সের চশমা কেন ব্যবহার করা হয়? এই প্রসঙ্গে কিন্তু প্রশ্ন এসছে। আচ্ছা, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়? কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়ে থাকে? সাদা আলোয় কোন বর্ণের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়? একটি লাল গোলাপকে নীল আলোতে কেমন দেখাবে? প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিক্ষিপ্ত সর্বনিম্ন এবং সর্বাধিক? জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো আচরণ করে? আলোর বিক্ষেপণের উদাহরণ দাও। এই সমস্ত প্রশ্ন তোমাদের 1 মার্কের জন্য থাকছে। 2 মার্কের জন্য কি থাকছে? উপাক্ষীয় রশ্মি কাদের বলা হয়ে থাকে বা কাকে বলে? মায়োপিয়া কি? আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? এগুলো 2-3 মার্কের প্রশ্ন। আচ্ছা, তারপরে আসছে সমান্তরাল কাচ ফলকে আলোকরশ্মি প্রতিসরণের ফলে চ্যুতি হয় না কেন? পরের প্রশ্ন,
একটি সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে কেমন দেখাবে এবং কেন দেখাবে? পরের প্রশ্ন, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তারপরে বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই ভালো প্রশ্ন। উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে এফ সমান সমান R/2। খুব ভালো প্রশ্ন, ভালো করে শুনে নাও। উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে এফ সমান সমান R/2। পরের প্রশ্ন, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোর রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? খুব ভালো প্রশ্ন। শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো, এটাও খুব ভালো প্রশ্ন। বা শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী কাকে বলে, এটাও তোমরা দেখে যেতে পারো। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বর্ণনা দাও, খুবই ভালো প্রশ্ন, প্রচুরবার পরীক্ষায় এসছে প্রশ্নটা। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে কেন? উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কিন্তু এই দর্পণ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। দর্পণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তল দর্পণের কাজ কি, অবতল দর্পণের কাজ কি? এই যে আমার চোখে যে চশমাটা দেখছো, এটা অবতল দর্পণের চশমা। এই চশমাটা কী কারণে পড়া হচ্ছে? কারণ আমার দূরের দৃষ্টি ঠিক না, অর্থাৎ কি আছে, মায়োপিয়া আছে। তো মায়োপিয়া নিবারণের জন্য আমি কি করছি? অবতল দর্পণের চশমা ব্যবহার করছি। তো এই সমস্ত প্রশ্ন বা দর্পণ রিলেটেড বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে। আচ্ছা, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া বললাম। আচ্ছা, একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মি চিত্র আঁকো। পরের প্রশ্ন, লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? আচ্ছা, তারপরে একটা খুব ভালো প্রশ্ন, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে তা আর দেখা যায় না কেন? আচ্ছা, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা দাও। স্নেলের সূত্রটা খুব ভালো প্রশ্ন, দেখে যাবে। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট অধ্যায় যেটা আসছে সেটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীর থেকে আমি 2 মার্ক বলবো। পর্যায় সারণী যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখবে সেটা হচ্ছে পর্যায় ও শ্রেণী কাকে বলে? আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলা হয়ে থাকে? খুব ভালো প্রশ্ন। পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অবস্থান কোথায়? পর্যায় সারণী বা পিডিয়াট্রিক টেবিলটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। ওটা কিন্তু কোন মৌলের কোথায় অবস্থান, সন্ধিগত মৌল, হ্যালোজেন মৌল, চ্যালকোজেন মৌল, এগুলো কোথায় থাকছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। আচ্ছা, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কাদের বলা হয়? পর্যায় সারণীতে এরা কোথায় অবস্থান করছে? আচ্ছা, তারপরে আয়নন বিভব কাকে বলে? 2 নম্বরে আমরা আরও দেখব মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো? উদাহরণ দাও। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। খুব ভালো প্রশ্ন, সবাই খুব ভালো করে দেখবে। মেন্ডেলিফের পর্যায় সূত্রের বা পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো, এটাও খুব ভালো প্রশ্ন। তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? দেখে যাবে। সন্ধিগত মৌল বলতে কী বোঝো? দেখে যাবে। পর্যায় সারণীতে এরা কোথায় অবস্থান করছে এটাও কিন্তু খুব ভালো করে দেখবে। একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। আচ্ছা, ডোভেরাইনার ত্রয়ী সূত্রটি বিবৃত করো। খুব ভালো প্রশ্ন, ডোভেরাইনার ত্রয়ী সূত্র ভালো করে দেখে যাবে। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 মৌলগুলির একটি সদৃশ্য উল্লেখ করো, মিল। আচ্ছা, হ্যালোজেন ও চ্যালকোজেন মৌলের পার্থক্য লেখো। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? প্রচুর স্কুলে এই প্রশ্নটা কমন আসবে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? দেখে যাবে। দীর্ঘ পর্যায় সারণীর কয়েকটি ত্রুটি লেখো। তো এই ছিল আপাতত তোমাদের যে পরীক্ষা সামনে আসছে এপ্রিল মাসের প্রথম উইক থেকে, তার জন্য ক্লাস 10 ভৌতবিজ্ঞানের এই কয়েকটা প্রশ্ন যে সমস্ত অধ্যায় থেকে বললাম সেই কয়েকটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, নিঃসন্দেহে তোমাদের ভৌতবিজ্ঞানের ভয়টা কাটবে এবং তোমরা পরীক্ষায় আলটিমেট কমন পাবে। এবং কমন পেলে তোমরা যদি ঠিকঠাক লিখে আসতে পারো তবেই কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের ভয় কেটে যাবে এবং তোমরা পরবর্তীতে একটা ভালো স্কোর করে বেরিয়ে আসতে পারবে। তো আজকে এই ছিল আমার সাজেশন। যদি কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে তোমরা বলবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার বন্ধুদের মাঝখানে এবং কমেন্ট করতে ভুলো না। তো সবাই ভালো থেকো তোমরা এবং ভালোভাবে পরীক্ষা দাও। আর তোমাদের ভালোভাবে পরীক্ষার যাতে ফলাফল হয় এর জন্য তোমরা এই চ্যানেলটাকে ফলো রাখবে। এই চ্যানেলে কিন্তু সবসময় পরীক্ষার আগে আগে এরকম কিন্তু সাজেশন নিয়ে আমি চলে আসি।